আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। বিএনপি বুঝতেছে না, মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে জনগণ বিক্ষোভে ফেটে উঠবে। এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। আর জামাত এনসিপি যেটা মনে করছে যে বিএনপি কে পতন ঘটাবে, হয়তো ঘটাতে পারবে, কিন্তু তারপর কি হবে? যে বন্যার মতো লোক রাস্তায় নেমে আসবে, ওরা তো জামাত না, ওরা তো এনসিপি না, ওরা তো মানুষ, সাধারণ মানুষ আমার আপনার মতো। এবং আওয়ামী লীগেরও কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে। তো সব মিলিয়ে একটা বিস্ফোরণ, একটা ভূমিকম্প অপেক্ষমান যে কোনো মুহূর্তে হবে। মানুষ নেমে আসবে রাস্তায়। আমার প্রশ্ন হচ্ছে যে 2 মাসে কি এমন ঘটলো, এক জ্বালানি সংকট ছাড়া কি এমন ঘটলো যে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ ফুঁসে উঠবে, বিস্ফোরণ ঘটাবে? 2 মাসে ওই যে মানুষের প্রথম কি ছিল, যে 18 মাসে মানুষ ক্ষুব্ধ ছিল তার উপর, Right. ইউনূসের উপর, তার ব্যর্থতার জন্য। আমি হুম। আপনি আমরা সবাই ইউনূসের উপর ক্ষুব্ধ ছিলাম। তো এই জন্য আমরা বিএনপি কে ভোট দিয়েছি, যে ওরা যেন এসে একটা নতুন কিছু করে। তো বিএনপির সময় তো মাজারে হামলা হচ্ছে, বিএনপির সময় পীরের উপর হামলা হচ্ছে, ঠিক মানে যেন ইউনূসের সেই অবৈধ সরকারের, অবৈধ প্রশাসনের ধারাবাহিকতা। আরেকটা ওয়ান তো বাকি আছে, বিএনপি দুটাকে এখন মাইনাস করা হবে, ওইদিকে এগোচ্ছে। কাজে এই যে রাস্তায় যাচ্ছে, হুমকি দিচ্ছে, এগুলো নেহায়েত হুমকি না। আপনি জানেন, আমরা সবাই জানি, এদের কাছে প্রচুর অস্ত্র আছে, তারা নিজেরাই স্বীকার করেছে। এবং তাদের কাছে বিদেশি অর্থ আছে, অর্থায়ন আছে। পাশাপাশি ইউনূসের মতো একটা দুর্বৃত্ত দানব। আর গোলামি চুক্তি, গোলামি চুক্তি, এগুলো তো আপনি ওই 72 সাল থেকে শুনতেছেন, তাই না? সবাই বলে যে অমুকের গোলামি চুক্তি, তমুকের গোলামি চুক্তি, মুজিবের গোলামি চুক্তি, শুনছেন তো? হাসিনার গোলামি চুক্তি। কিন্তু আমরা তো দেখতেছি, আমরা গোলাম হয়েছি ইউনূসের চুক্তির মাধ্যমে। এবং আমরা একদম ওই যে আফ্রিকার জঙ্গল থেকে যেরকম আমেরিকানরা লোক ধরে নিয়ে এসে একে দাস বানাতো, দাস বানাতো, আমরা কেনা দাসও না, আমরা একদম ডাইরেক্ট গোলাম হয়ে গেছি। এবং এই ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি থেকে কি হবে? শুধু আপনাকে আমি একটা জিনিস বিনয়ের সাথে মনে করাই, যে সেনাবাহিনী কিন্তু এখনো ঢাকায় আছে, সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফেরত যায়নি। এবং একটা গুঞ্জন এর মধ্যে কেউ তোলার চেষ্টা করছে বা তোলা হয়েছে যে এই সরকার বেশি দিন থাকতে পারবে না। এই আন্দোলনের সঙ্গে এই গুঞ্জনের কোনো সম্পৃক্ততা আছে কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন, জামাতের পক্ষ থেকে, জামাতের হয়ে সুশীল সমাজের পক্ষ থেকে অনেকে হুমকি দিচ্ছেন যে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকেও, সরকারকেও ক্ষমতায় আমরা থাকতে দেইনি, এই সরকারকেও বেশি দিন ক্ষমতা থাকতে দেওয়া হবে না। আসলে এগুলো কি শুধুই হুঙ্কার, হুঁশিয়ারি, রাজনৈতিক ভাষা, নাকি ভেতরে পেছনে কোনো রহস্য রয়েছে? অনেক অনেক ধন্যবাদ পান্ডা ভাই। দেখুন, আওয়ামী লীগ 17 বছর যখন ক্ষমতায় ছিল, আপনি জানেন, আমরা সবাই জানি, জুলাইতে যখন এই কথিত কোটা আন্দোলন শুরু হয়, তখন শুরুর দিকে যে ওই সরকারের যারা নীতি নির্ধারক, ওনারা কিন্তু বোঝেন নাই যে আসল মতলবটা কি। আসল মতলবটা ছিল সরকার পতন ঘটানো, এবং ঘটিয়ে দিয়েছিল। তো ওটা তো একটা অসমাপ্ত পাঠ ছিল, কারণ ওই সময়ে আসলে ওরা -2 -1 ইমপ্লিমেন্ট, বাস্তবায়িত করেছে। আরো মাইনাস, আরেকটা ওয়ান তো বাকি আছে, বিএনপি ওটাকে এখন মাইনাস করা হবে, ওইদিকে এগোচ্ছে। কাজে এই যে রাস্তায় যাচ্ছে, হুমকি দিচ্ছে, এগুলো নেহায়েত হুমকি না। আপনি জানেন, আমরা সবাই জানি, এদের কাছে প্রচুর অস্ত্র আছে, তারা নিজেরাই স্বীকার করেছে। এবং তাদের কাছে বিদেশি অর্থ আছে, অর্থায়ন আছে। পাশাপাশি ইউনূসের মতো একটা দুর্বৃত্ত দানব ঢাকাতেই বসে আছে, তার সঙ্গী সাথীরা বসে আছে। এবং লক্ষ্য করেন যে ইউনূসের লোকজনেরা মিডিয়াতে কথা বলতে শুরু করেছে, এবং যারা বিদেশে ছিল তারাও বাংলাদেশে আসতে শুরু করেছে। তার মানে ওরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এবং বিএনপি যদি এটাকে এখন না বোঝে, তাহলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিবে ওরা। আহ, কেন এর আগের সরকারগুলো তো মোটামুটি 5 বছর করে মেয়াদ পূর্ণ করেছে। এখন জামাত এনসিপি যে হুঙ্কার ছাড়ছে, তাতে করে এত বেশি আতঙ্কিত হওয়ার কি কারণ রয়েছে যে তারা এই সরকারকেও ফেলে দিতে পারে? এখন আপনি বলছেন বিএনপি ডক্টর এবং ইউনূস রয়েছে, ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা রয়েছে, মানে এর সাথে আরো বৃহৎ শক্তি রয়েছে কিনা, বা তাদের এত আত্মবিশ্বাস কেন? কেন তারা এই ভাষায় কথা বলছে? কারণ তারা জানে যে বাংলাদেশে যে
আলটিমেট প্ল্যান, মূল পরিকল্পনা মার্কিন ডিপ স্টেটের এখানে সামরিক ঘাঁটি করবে। যে সামরিক ঘাঁটিটা কিন্তু ওরা পাকিস্তানেও করতে পারে নাই। কাজে সামরিক ঘাঁটি করার জন্য এই সরকারকে পতন ঘটাতে হবে এবং ঘটায় দিবে। আর ওরা জামাত বলেন, এনসিপি বলেন, ইউরোজ বলেন, তারা যে কোনো শর্তে, কারণ তারা তো সে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, কাজে তারা যে কোনো শর্তে সবকিছু করতেই রাজি আছে। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে দেখুন, একটু ইতিহাসের দিকে যে তাকান, তো আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন হয়েছিল 96 সালে, সেই নির্বাচনের সাহিত্য কিন্তু খুব অল্প সময় ছিল। এবারও আওয়ামী লীগ শুধু না, একদম সেকুলার ধর্মনিরপেক্ষ এবং বাম রাজনৈতিক দল কেউই নির্বাচনে ছিল না। কাজে এখানে বিএনপি আর জামাত এরা মিলে একটা সরকার, এটা আমাকে আমার বারবার মনে হয় যে ঠিক 96 সালে যেমন ফ্রিডম পার্টি ছিল এ সংসদে, আপনারা মনে আছে, খুব অল্প দিন টিকে ছিল। তো ওই দিকেই হাঁটছে, ওই দিকেই সবকিছু এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না যে এটা বিএনপি এখনো অনুধাবন করতে পারছে। আপনি 96 সালের নির্বাচনের কথা বলছেন, নিশ্চয়ই 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা, 30 জুনের নির্বাচন না, 15 ফেব্রুয়ারি নির্বাচন। সেই সময় তো আওয়ামী লীগের অন্যরকম একটি গ্রহণযোগ্যতা ছিল, তুমুল জনপ্রিয়তা ছিল। এখনো নিশ্চয়ই আওয়ামী লীগ কর্মী সমর্থক অসংখ্য রয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের সঙ্গে আমরা কি কম্পারিজনটা টানতে পারি? এবং তখন তারা যে সুসংগঠিত অবস্থা ছিল, এখন তো নিশ্চয়ই সেই ধরনের সুসংগঠিত অবস্থায় তারা নেই। তাহলে কেন আপনি এটাকে মিলাচ্ছেন যে ওটাও আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়েছিল বিধায় তারা ক্ষমতা মাত্র 15 দিন ছিল, এখন ও যে সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের মাধ্যমে, আহ এটি আমাদের আসলে খুব সহজভাবে মেলানোর সুযোগ আছে কিনা? 96 নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তখন ক্ষমতাসীন দল হিসেবে পরীক্ষা দেয় নাই, কারণ 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে 17 বছরে পরীক্ষা দিয়েছে। একটা ছোট্ট ঘটনা দেখুন, যে এই যে হামের টিকার অভাবে 200-র বেশি শিশু মারা গেছে, যখন কোভিড হলো, অনেক অনেক উন্নত দেশও কোভিডের টিকা কিন্তু পায় নাই। কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশের জন্য কোভিডের টিকা জোগাড় করে ফেলছিলেন। এবং আজকে যারা কথিত সুশীল, যাদেরকে আপনারা বলেন বা আমরাও বলি, এবং এমনকি কিছু সাংবাদিক, ডেভিড বার্গম্যান ফর এক্সাম্পল, নাম নিয়েই বললাম, ওরা কিন্তু বলেছিল যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে, 30 লাখ লোক মারা যাবে, বলেছিল না 1 কোটি লোক মারা যাবে। এটা আসলে কি মরেছিল? মরে নাই। ইন্ডিয়াতে লাখ লাখ লোক মারা গেছে, আমেরিকাতে বিপুল সংখ্যক কোটি লোক মারা গেছে, পাকিস্তানে মারা গেছে, বাংলাদেশে মরে নাই কেন? শেখ হাসিনা টিকা জোগাড় করে ফেলতেন। এই যে পরীক্ষায় উনি উত্তীর্ণ 100-র মধ্যে 100, আর এখন কি হলো? আমের টিকা তো নাই, আমি টিকার অভাবে 200-র বেশি শিশু মারা গেল। আমি তো নিশ্চিত যে শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকলে উনি শুধু হাসপাতালে ছুটে যেতেন না, যে বাবা মারা তাদের সন্তান হারিয়েছেন তাদেরকে উনি ওনার গণভবনে হোক, অফিসে হোক, ডেকে সমবেদনা প্রকাশ করতেন। একটা মানবিকতা ওনার মধ্যে যে ছিল, বা এটা তো সত্যি। কাজেই এই জিনিসটা তো নাই, পাচ্ছি না তো আমরা। কাজেই এই যে সরকার এখন পরীক্ষা দিতে আসছে বিএনপি তৃতীয়বারের মতো, আগের দ্বিতীয় 2বারে কিন্তু শেখ হাসিনার যেমন দেখানোর মতো অনেক কিছু আছে। আপনি বলবেন ফ্যাসিস্ট, তো যদি ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনাকে, মানলাম ফ্যাসিস্ট, তাহলে সিঙ্গাপুরের যে উন্নতির পিছনে ফ্যাসিস্ট লি কুয়ান, দক্ষিণ কোরিয়ার উন্নতির পিছনে ফ্যাসিস্ট জেনারেল পার্ক, ইন্দোনেশিয়ার উন্নতির পিছনে ফ্যাসিস্ট সুহার্তো। তাহলে ফ্যাসিস্ট বলতে মানে কি? কঠোর শাসক। একটা এত বড় দেশ, ছোট্ট একটা দেশ, এতগুলো লোক এটাকে উন্নতি করে দিয়েছে। আপনি শেখ হাসিনাকে গালি দিতে হলে ওনার মেট্রো রেলে চলতে হয়, ওনার এলিভেটেড এক্সপ্রেস পথে চলতে হয়, ওনার পদ্মা সেতুতে চলতে হয়। তো বিএনপির আগের 2বারে কি কিছু আছে? কোনো আছে? নাই তো। বরঞ্চ ও বিএনপিরই নেতা, একজন সাবেক সংসদ সদস্য, উনি বলছেন যে খাম্বা, হাওয়া ভবন ইত্যাদি, মানে বলছেন যে এখন যে ট্রাক্টর দিচ্ছে এটা ওটার মতনই আর একটা জিনিস হবে। তো কাজেই আপনি তো উদাহরণ দিতে পারতেছেন না। শেখ হাসিনাকে গালি দেন, শেখ হাসিনাতে যত ইচ্ছা সমালোচনা করেন, না আরো কিছু বলেন, কিন্তু শেখ হাসিনার মতো অন্তত কাজ করে দেখান, ওনার থেকে বেশি তো পারবেন না আপনারা। তো এটা তো পারছেন না। কাজে মানুষ, আপনি যারা বললেন যে এত কি সহজ,
এখন তো অনেক সহজ, কারণ শুধু আওয়ামী লীগের লোক না, ধরেন আমি তো ভোট দিয়েছি, আপনিও দিয়েছেন, ভোট তো আমরা তো বিএনপিকেই দিয়েছি, আমি তো জামাতকে ভোট দিব না। তো ভোটার হিসেবে আমার যে একটা প্রত্যাশা ছিল যে বিএনপি কিছু করুক, ভালো কিছু করুক, একটা সুস্থ রাজনৈতিক ধারা আনুক, ইউনূসের মতো দুর্বৃত্তপনা না থাকুক, সেটাকে আমরা দেখতেছি 2 মাসে, দেখি নাই তো। বরঞ্চ ওই, আমি একটা যদি উদাহরণ এভাবে দিব যে 30-40 বছর আগে একবার ওই অভিনেতা ডিপজল সাহেবের খাবারের বাড়িতে গেলাম, গিয়ে দেখুন 10 জন লোক বিচার দেখতেছে, এই তামিল তেলেগু ইত্যাদি সিনেমা, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। তো তারেক রহমান সাহেবের এই যে আই হ্যাভ এ প্ল্যান, এটা মার্টিন লুথার কিং এর কপি, তারপরে জাস্টিন ট্রুডোর মতো রাস্তায় হাঁটেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভালো, ঠিক আছে, করেন, কিন্তু কপি করতে হবে কেন? নিজের সক্রিয়তাটা দেখান, শেখ হাসিনার মতন থাকেন। শেখ হাসিনা তো কাউকে কপি করে নাই, শেখ হাসিনার মতো ছিল, জওহরলাল নেহরুর মতো ছিল, ইন্দিরা গান্ধীর মতো ছিল, বেনজির ভুট্টোর মতো ছিল। সেরকম থাকেন, মাহাথির মোহাম্মদের মতো থাকেন, আপনাদের আদর্শ যেহেতু মাহাথির মোহাম্মদ, তার মতোই থাকেন। কিন্তু আপনার তো সব কপি পেস্ট রাজনীতি করতেছেন, কপি পেস্ট রাজনীতি করেন, কিন্তু আমাদের তো ভাই বাস্তবতাটা কি? পাম্পে তেল নাই, কালকে শুনলাম বাজারে ভোজ্য তেলও পাওয়া যাচ্ছে না, তাই না? তো আমরা যারা মধ্যবিত্ত, আমাদের তো ভাই কোনো অবৈধ অর্থ নাই, দুর্নীতি টাকাও নাই। আমাদের তো একটা জিনিস দাম বাড়লেই কষ্ট হয়, তারপরে এটা নাই সেটা নাই, আমের শিশু মারা যাচ্ছে। আমরা কিন্তু বাঙালি ভীষণ আবেগপ্রবণ একটা জাতি, 200-র বেশি শিশু মরে গেল, কোনো কিছু নাই, একটা তদন্ত কমিশন নাই, এটা নিয়ে কোনো কেউ কথা বলছেন না। কেন? তার মানে কি ইউনূস, নূরজাহান, ওরা মেরেছে, মারুক না, সমস্যা কোথায়? ওরা তো দায় মুক্তি পেয়ে গেছে, দেখেন না, শত শত লোক মেরে দিল, পুলিশ সহ দায় মুক্তি। তো 200 ছেলে শিশু মরেছে, 2000 বলে সমস্যা কি? ওইটা তো সাধারণ মানুষ মরেছে, মরুক, ইউনূস নূরজাহান করেছে, ওটা দায় মুক্তি। এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, বিএনপি বুঝতেছে না। মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে, জনগণ বিক্ষোভে ফেটে উঠবে। এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। আর জামাত এনসিপি যেটা মনে করছে যে বিএনপি কে পতন ঘটাবে, হয়তো ঘটাতে পারবে, কিন্তু তারপর কি হবে? যে বন্যার মতো লোক রাস্তায় নেমে আসবে, ওরা তো জামাত না, ওরা তো এনসিপি না, ওরা তো মানুষ, সাধারণ মানুষ, আমার আপনার মতো। এবং আওয়ামী লীগেরও কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে। তো ওই বন্যার জলে, মানুষের বন্যায় জামাত এনসিপি বঙ্গোপসাগরে যাবে না প্রশান্ত মহাসাগরে যাবে আমি জানি না, কিন্তু বিএনপি বিপদ আছে। তাহলে আহ, সেই মানে বিস্ফোরণ যদি ঘটে, তাতে লাভটা কার হবে? এবং আমি এর সঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে জামাত এনসিপি আন্দোলনের ঘোষণা দিয়েছে। আহ এবার যদি মানুষ নামে, তাহলে কাদের কথায় নামবে? নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নামবে, নাকি 24শে 5 আগস্টের আগে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে তারা যেভাবে মানুষের সেন্টিমেন্টকে ইউজ করেছিল, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের স্লোগান ইউজ করে, মানুষ তো প্রতারিত হয়েছে। তো মানুষকে বারবার প্রতারিত হওয়ার জন্য রাজপথে নামবে? মানুষ কিন্তু বুঝতেছে তারা প্রতারিত, আপনি যেটা বললেন। তারপরে স্নাইপার রাইফেলের গল্প তো আমরা এখন শুনে ফেলছি, যে স্নাইপার রাইফেল তো এটা এটা অ্যারেঞ্জ করে মারা হয়েছে মানুষকে। তো যেমন ভূমিকম্প যদি শুরু হয়, কাউকে বলতে হয় না ঘর থেকে নেমে আসো, মানুষ দৌড়ায় নেমে যায়। এইবার মানুষ নিজের তাগিদে নামবে। আপনার আমার মতো মধ্যবিত্ত, যাদের তেল কিনতে কষ্ট হচ্ছে, জিনিসের দাম বাড়লে আমাদের আমাদের তো আয় ভাই সীমিত। আপনি তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী, এরাই তো বৃহত্তর জনগোষ্ঠী। কোটিপতি কয়জন? কয়জন কোটিপতি আছে গণলে ধরেন 50 লাখ কোটিপতি আছে, কিন্তু 17.5 কোটির লোক তো আমাদের মতন মানুষ। কাজে বিস্ফোরণটা মানুষের মধ্যেই হবে। এমনকি দেখবেন, জামাতের লোক জামাতকে পিটাবে, এনসিপির লোক এনসিপি কে পিটাবে, কারণ ওরাও তো ভুক্তভোগী হয়ে যাচ্ছে। এনসিপির যে এই যে 18 মাসে কয়েকজন মাত্র গাড়ি ঘোড়ার মালিক হয়ে গেল, রাস্তা থেকে উঠে এসে, তাই না? বাকিরা কি কিছু পায় নাই? বা জামাতে ইসলামীর যারা লক্ষ লক্ষ লোক, ওরা কি কিছু পায় নাই? তো ওরা তো রাস্তায় আছে এখনো। তারপরে আরেকটা পার্টির নাম তো বলছি না আমরা, জাতীয় পার্টি, ওদেরও তো একটা সমর্থক গোষ্ঠী আছে। তো সব মিলিয়ে একটা বিস্ফোরণ, একটা ভূমিকম্প অপেক্ষমান যে কোনো মুহূর্তে হবে, মানুষ নেমে আসবে রাস্তায়। আমার প্রশ্ন হচ্ছে যে 2 মাসে কি এমন ঘটলো, এক জ্বালানি সংকট ছাড়া কি এমন ঘটলো যে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ ফুঁসে উঠবে, বিস্ফোরণ ঘটাবে? 2 মাসে ওই যে মানুষের প্রথম কি ছিল, যে 18 মাসে মানুষ ক্ষুব্ধ ছিল কার উপর? Right. ইউনূসের উপর, তার ব্যর্থতার জন্য।
আমরা সবাই ইউনূসের উপর ক্ষুব্ধ ছিলাম। তো এই জন্য আমরা বিএনপিকে ভোট দিয়েছি যে ওরা যেন এসে একটা নতুন কিছু করে। তো বিএনপির সময় তো মাজারে হামলা হচ্ছে, বিএনপির সময়ও পীরের উপর হামলা হচ্ছে, ঠিক মানে যেন ইউনূসের সেই অবৈধ সরকারের, অবৈধ প্রশাসনের ধারাবাহিকতা। তো মানুষ তো সেই প্রত্যাশা তাদের, মানে মানুষ তো এখন আবার নতুন করে প্রতারিত। প্রতারিত 2 মাসেই মানুষ বুঝে গেছে। আর বাংলাদেশের মানুষ এখন এত সচেতন হয়ে গেছে, ওই 2024-এ একবার ধোকা খাওয়ার পর ওরা এখন আর কাউকে অনেকদিন সময় দিবে না। ইউনূসের সময়ও তো দেয় নাই, 18 মাসেই তো আপনি জানেন যে রাস্তায় সেনাবাহিনী ছিল বা ইউনূসের গুন্ডা বাহিনী ছিল। তারপরেও তো মানুষ যেভাবে ফুসে ছিল, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনূস না দিত তারপরে তো মানুষ রাস্তায় নেমে আসতো। কাজে বিএনপি কে এখন আর মানুষ 6 মাস সময় দিবে না, 1 বছর সময় দিবে না। সর্বোচ্চ বিএনপি কে 3 মাস সময় দিবে, 2 মাস চলে গেছে। আগামী 1 মাস বিএনপি কে এই কপি পেস্ট করার মানে যে লোক দেখানো যে জিনিসপত্র, এগুলো বাদ দিয়ে, কৃত্রিমতা বাদ দিয়ে বেসিক জিনিস করতে হবে। তৃতীয় কথা হলো ইউনূসের করা চুক্তি আমেরিকার সাথে, যে গোলামি চুক্তি, চুক্তি বাতিল করতে হবে। ইউনূসের বিরুদ্ধে তদন্ত করতে হবে। ইউনূসের যে উপদেষ্টা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। মানুষকে বোঝাতে হবে যে এইটা ইউনূস সরকার নয়, এটা বাংলাদেশের মানুষের, আমাদের সরকার, আমরা ভোট দিয়ে করেছি, সেই আস্থাটার জায়গা নিতে হবে। এখন মানুষ বুঝে গেছে, আমিও বুঝতেছি যে এইটা ইউনূসের একটা কন্টিনিউয়েশন, আর কিছুই না। গোলামি চুক্তির কথা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে, আমি সেই বিষয়টি আহ আপনার সামনে কাজ আগে আপনি প্রসঙ্গ করেছেন। যাই হোক, ডক্টর ইউনূস সরকার তো 1.5 বছর ধরে অনবরত সেই একই ভাঙা রেকর্ড বাজিয়েছে যে ভারতের সঙ্গে আহ বাংলাদেশ দাসখত করেছে, আওয়ামী লীগ সরকার গোলামি চুক্তি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে। কিন্তু সেই দেশ বিক্রি করার মতো কোনো চুক্তি তারা দেখাতে পারলো না। তারা তো ক্ষমতায় ছিল, কোনো চুক্তি তারা বাতিলও করেনি, উল্লেখযোগ্য কোনো চুক্তি। এখন জ্বালানি সংকটকে কেন্দ্র করে আবারও সেই মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়টি সামনে এসেছে, যেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি হিসেবে সবাই জানেন। এই চুক্তি নিয়ে আবার নতুন করে কথাবার্তা হচ্ছে এবং অর্থনীতিবিদ থেকে শুরু করে সবাই এখন এই বিষয়ে কনসার্ন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে ইরান যুদ্ধ আমাদের জ্বালানি সংকটের জন্য যতটা না দায়ী, তার চেয়ে বেশি সংকট, মানে সংকট ঘনীভূত হবে এই বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে। আপনার মন্তব্য জানতে চাইছি, আসলে কোন অবস্থায়, কি কারণে এখন আমাদেরকে এতটা ভয়ের মধ্যে পড়তে হচ্ছে? প্রথমত দেখুন, এই বাণিজ্য চুক্তি, এটা কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টে এটাকে স্থগিত করে দেবে, যার কারণে গত মাসেই মালয়েশিয়া এই চুক্তি বাতিল ঘোষণা করেছে। চুক্তি করার পরও বাতিল। পাকিস্তান কিন্তু এই চুক্তি করেছে, সেখানে কিন্তু ক্লজ নাই যে পাকিস্তান রাশিয়া থেকে, ইরান থেকে তেল কিনলে আমেরিকার পারমিশন লাগবে, এই ক্লজটা নাই। আমাদেরকে সব ক্লজ চাপা দিতে, 15টা বোয়িং বিমান কিনতে হবে। বিমান এমনি চলে না, বিমান খোঁড়ায় খোঁড়ায় চলতেছে, একটা লোকসানি প্রতিষ্ঠান আবার 15টা বিমান কিনো, মানে এটা এমনি চলে না। পাকিস্তানের মতন দেশ তাদের পিআইএ, পাকিস্তান ইন্টারন্যাশনাল পিআইএ বিমানের মতো তাদের সরকারি এই বিমান কোম্পানির বিক্রি করে দিচ্ছে, প্রাইভেট সেক্টরে বিমান বিক্রি করে দেন, দিয়ে আমেরিকাকে বলেন যে আমাদের তো বিমানই নাই, এয়ারক্রাফট দিয়ে কি করবো, ওটা আমার কেনার দরকার নাই, কৌশল করেন, এই চুক্তি থেকে বের হয়ে আসেন। আর যেটা বললেন যে এই বিএনপি, জামাত, ইউনূস বলেছে আওয়ামী লীগ গোলামি চুক্তি করেছে, তারপরে ওই আসিফ নজরুল বলেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে বলেছে না, তো 26 লাখ লোক তো 2600ও দেখলাম না। আর গোলামি চুক্তি, গোলামি চুক্তি, এগুলো তো আপনি ওই 72 সাল থেকে শুনতেছেন, তাই না? সবাই বলে যে অমুকের গোলামি চুক্তি, তমুকের গোলামি চুক্তি, মুজিবের গোলামি চুক্তি, শুনছেন তো, হাসিনার গোলামি চুক্তি। কিন্তু আমরা তো দেখতেছি আমরা গোলাম হয়েছি ইউনূসের চুক্তির মাধ্যমে। এবং আমরা একদম ওই যে আফ্রিকার জঙ্গল থেকে যেরকম আমেরিকানরা লোক ধরে নিয়ে এসে দাস বানাতো, দাস বানাতো, আমরা কেনা দাসও না, আমরা একদম ডাইরেক্ট গোলাম হয়ে গেছি। এবং এই গোলামির চুক্তিতে যারা এখন সম্মতি দিবে, নীরব ভাবে অথবা অ্যাক্টিভলি, সেটা বিএনপি দিচ্ছে, ইউনূসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যেই লোক দেশ বিক্রি করে দিল, যেই লোক জাতিকে বিক্রি করে দিল, যে জাতির সাথে এত বড় প্রতারণা করলো, সে এখনো ভিভিআইপি। 2 মাস ইউনূস সরকার, আপনাকে যে অ্যারেস্ট করেছিল ইউনূস সরকার অবৈধভাবে সাংবাদিক হিসেবে, যখন পৃথিবীব্যাপী ঝড় উঠলো, আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাকে নিয়ে নিউজের পর নিউজ, সেই জন্য তো আপনাকে ছাড়তে বাধ্য হলো। কিন্তু বিএনপি 2 মাসে আপনার মামলাটাকে প্রত্যাহার করেছে ভাই।
ঘরে তো নাই, আপনার তো এখনো কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। তাহলে আপনি কি করে বুঝবেন যে এটা ইউনূসের কন্টিনিউয়েশন না? ইউনূসের করা মামলায় আপনি ভুগছেন, 2 মাস তো হয়ে গেছে। একটা মামলা প্রত্যাহার করতে কি 2 মাস লাগে? মাত্র 5 মিনিট লাগে। করছে না তো। ইউনূসের সবকিছু আগের মতনই আছে, শুধু খরচটা চেঞ্জ হয়ে গেছে। তো কাজেই এইখানে মার্কিন চুক্তি বলেন, গোলামি চুক্তি বলেন, সবকিছু বলেন, আমাদের সামনে একটা মানে একদম ঘুটঘুটে অন্ধকার পুরো জাতির সামনে। এবং এই ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি থেকে কি হবে, শুধু আপনাকে আমি একটা জিনিস বিনয়ের সাথে মনে করাই, যে এই সেনাবাহিনী কিন্তু এখনো ঢাকায় আছে। সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফেরত যায়নি। কেন যায়নি সেটা আমি জানি না, কিন্তু তাদের হয়তো মনে হচ্ছে যে এখনো ফেরত যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। আর মনে তারা করছে এই জন্য যে পীরকে পিটিয়ে মারে, মব ভায়োলেন্স সবই তো হচ্ছে, চাঁদাবাজি, দখলবাজি সবই হচ্ছে। কাজেই সব মিলিয়ে পান্না ভাই, আমরা একটা মানে ওই আপনার ওই ইংরেজিতে একটা শব্দ আছে, এটা বলে যে নেশন ইজ সিটিং অন টিকিং টাইম বম্ব। পুরো জাতিটা একটা টাইম বোমের উপরে বসে আছে। কখন বিস্ফোরণ হবে আমরা জানি না। আর আমাদের ভাগ্যটাই তো খারাপ যে আমরা যাকে আস্থায় নিলাম, বিশ্বাসে নিলাম, এই বিএনপি কে ভোট দিলাম, সে বিএনপি কথা দিয়ে কথা রাখছে না এখন পর্যন্ত। আর বাকি আপনারা যারা সুধী সমাজ, যারা ইউনূসকে মনে করেছিলেন অনেক ভালো মানুষ, সেই ইউনূস তো এখন জাতিকে পুরা পিছনে ছুরি মেরে দিয়েছে। তো কাজে আমরা বারবার প্রতারিতই হচ্ছি ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায়, যে কত বছর চলে গেল কেউ কথা রাখেনি, আমাদের কথা কেউ মনে রাখে না। আমার শেষ প্রশ্ন একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সব করে গেলেন এবং জ্বালানি সংকট কেন্দ্র করে আবার সেই চুক্তির বিষয়টি সামনে আসছে সবার মুখে মুখে, এখন সেই শুল্ক চুক্তির কথা। এবং আমরা তেল আমদানি করতে গেলে রাশিয়ার তেল আমদানি করতে গেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়া তেলের উপরে, এই কারণে আমরা কিনতে পারছি, এটা কিন্তু শুল্ক চুক্তির কারণে নয়। তবে শুল্ক চুক্তিতে আপনি যেমনটি বললেন যে বোয়িং বিমান কেনার কথা, কিংবা 15 বছরে $1500 কোটি জ্বালানি আমদানির কথা, কিংবা 15 বছরে $350 কোটি কৃষি সামগ্রী আনার যেসব কথাবার্তা রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে, সেই জায়গা থেকেই আপনারা নিঃসন্দেহে গোলামি শব্দটা ইউজ করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস না এই মার্কিন এজেন্ট হয়ে এসেছিল, পশ্চিমাদের প্রতিনিধি হয়ে সে যা ইচ্ছা করে যাচ্ছিল? বিএনপি কেন সেই চুক্তি আহ আহ, ধরে রাখলো, বা কেন বিএনপির পক্ষ থেকে বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তারা ওপেন বলছেন যে আমরা এই চুক্তি বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবো? কেন তারা এটি করছে, বিএনপি কেন করছে? বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি কিন্তু বলে দিয়েছেন প্রকাশ্যে যে এই চুক্তি ইউনূস কিন্তু একা করেনি। এই চুক্তির পিছনে বিএনপি এবং জামাতের সম্মতি মতামত নিয়েই চুক্তি করেছে। তার মানে এই চুক্তিটা ইউনূসের চুক্তি না, এই চুক্তি বিএনপি এবং জামাতেরও চুক্তি। আর বিএনপি জামাতের চুক্তি ছিল বলেই বিএনপি কে অনেক ছাড় তো দিচ্ছে এখন পর্যন্ত পশ্চিমা বিশ্ব। কিন্তু সব থেকে বড় কথা হলো যে আপনি তো বিশ্ব ব্যাংকে টাকা পাচ্ছেন না, আইএমএফ টাকা দিবে না, দিচ্ছে না, এশীয় উন্নয়ন ব্যাংক দিচ্ছে না, চীনে গেছিল টাকা আনতে, সেটাও দিবে না, কেউ টাকা দিবে না। এখন আমেরিকার সঙ্গে আপনি যে চুক্তিটা করেছিলেন, এই কারণে আপনাদের আসলে একটা উদ্দেশ্য ছিল, আমি আপনাদের বলতে আপনাকে মিল করছিলাম, বিএনপি, এনসিপি, জামাত, হুম। এদের ইউনূস, তাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা চুক্তি করে হলো ক্ষমতায় থাকি, সেই চুক্তির ফলে আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতি আসবে না, আওয়ামী লীগ সেকুলার পলিটিক্যাল পার্টিরাও আসবে না, আমরা একা বসে বাংলাদেশে অন্তত পক্ষে 50 বছর, 1 বছর, 100 বছর ক্ষমতায় থাকবো। এই জন্য তারা এই চুক্তি সম্মতি দিয়েছিল। এবং এই কারণেই তারা এখন চুক্তির বিরোধিতা করতে পারছে না, কারণ ওরা তো দাসখত দিয়ে ক্ষমতায় আসছে। তো দাসখত দিয়ে যে ক্ষমতায় আছে, সে তো ওই চুক্তি থেকে বের হতে পারবে না। এই চুক্তি থেকে একমাত্র বাংলাদেশের মানুষ বের হতে পারবে। 18 কোটি মানুষ যখন রাস্তায় চলে আসবে, তখন এই সমস্ত চুক্তি চুক্তি কোথায় চলে যাবে খুঁজেও পাবেন না। এবং আপনি তখন দেখবেন মার্কিনী বলেন, ব্রিটিশ বলেন, যা কিছুই বলেন, চোখ রাঙানি। বাঙালি কিন্তু চোখ রাঙানিকে ভয় পায় না। বাঙালি কিন্তু মরছে, 71 সালে মরে দেখাইছে, 30 লাখ লোক মরে দেখাতে, প্রয়োজনে আরো 3 কোটি লোক মরে যাবে, কোনো সমস্যা নাই। বাঙালিকে আলেকজান্ডার দি গ্রেট, সেও কিন্তু এই বঙ্গে আসে নাই ভয়। আপনি তো জানেন মোগলরা পর্যন্ত কিন্তু এই বাংলাদেশে কিন্তু মোগলরাও আসে নাই,
ওই দিল্লিতে এসে থেমে গেছে, এখানে আসে নাই। তো বাঙালি হলো অপরাজেয় জাতি। বাঙালির সাথে কেউ পারে নাই কখনো 30 লাখ প্রাণ দিয়ে, এবং সেই দিন আসবে শিগগিরই। এটা যদি বিএনপি উপলব্ধি করে, যেহেতু আমরা বিএনপিকে ভোট দিচ্ছি বা আমি তো দিচ্ছি, তাহলে খুবই ভালো। তারেক রহমান সাহেব যদি উপলব্ধি করেন, খুবই ভালো। তাহলে উনি যদি বুঝে যান, তাহলে ওনার প্রতি বিনীত অনুরোধ, এই সমস্ত নাটক টাটক বাদ দেন, এই কপি পেস্ট এগুলা দেখানো বাদ দেন। আপনি মানুষের মনের ভাষাটা বোঝেন, দেয়ালের ভাষা শোনেন, দেয়াল কি বলে শুনেন, এবং মানুষ কি চায় সেটা করেন। তারপরে আপনি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, আমাদের অস্তিত্বের সার্বভৌমত্বের স্বার্থে ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিন, এবং অ্যাকশনটা এখনই নিন। তা না হলে আপনি সে আখেরে আপনিই পস্তাবেন। বাঙালি জাতির কোনো সমস্যা হয়তো, আমরা খুব কষ্টে আছি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। আমরা ঠিকই মুক্তি লাভ করব। বললাম 3 লাখ 30 লাখ প্রাণ দিয়েছি, 3 কোটিও দিতে পারবো। আমরা কিন্তু মরতে জানি। যে শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের সলিসিটর জেনারেল এ আর এবং আমাদের নামটা ভুলে গেলাম, মনে পড়ে যাবে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কংগ্রেস সদস্য মনু সিংভি। তো মনু সিংভি এটা 4 জনে দেখা করেছেন। এবার কতগুলো ঘটনা পরম্পরা মেলান, যোগসূত্র আপনি খুঁজে বার করার আপনারা চেষ্টা করুন। প্রথম আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনাকে বেশি দিন রাখতে চায় না ভারত, কারণ তার বয়স হয়েছে। যদি ভারতে কোনো কিছু হয়ে যায় তাহলে পুরো ব্লেমটা এসে ভারতের উপরে পড়বে, ফলে যা করার ভারতবর্ষকে তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছিলাম। তার পরবর্তীকালে যেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, সে খবর আমি করেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের ফোন এসছে। এখন দেখুন, এই হরমুজ টানেল নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, হরমুজটা নিয়ে সে সমস্ত কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, এবং ট্রাম্প স্বীকারও করেছেন যে আমি ভারতের প্রধানমন্ত্রী হেল্প চেয়েছি, এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি কেন যাব। এই 40 মিনিটের যে কথাবার্তা হয়েছে, আমি তখন বলেছিলাম নিশ্চয়ই আরো কথাবার্তা হয়েছে যেগুলো আমরা জানতে পারছি না। তার পর মুহূর্তে কয়েকদিন বাদে এই যে রাহুল গান্ধীকে ডেকে পাঠানো, বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো, তার সঙ্গে ট্রাম্পের ফোনের পর একটা দীর্ঘ আলোচনা, সে আলোচনাটা কি হতে পারে? নিশ্চয়ই হরমুজ নিয়ে নয়, কারণ আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা এইখানে আমাদের দেশে হয়ে থাকবেন, অতিথি হয়ে থাকবেন। আমি প্রথম বলেছিলাম। পরবর্তীকালে যার সত্যতা প্রমাণিত হয়েছে সবাই আপনারা জানেন। এখন যেহেতু একটা সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে আনা হয়েছিল, এবং তাকে ফেরত পাঠানোর ব্যাপারটাও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমেই হবে, সরকার কিন্তু একা করবে না। তার প্রাথমিক ভিত রচনা করতেই আমার মনে হয়, যদ্দূর মনে হয়, রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিলেন। এবং গান্ধী পরিবারে এই গান্ধী আর গান্ধী নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে কথাটা হচ্ছে কিন্তু গান্ধী অপভ্রংশ হয়ে যেটা গান্ধীতে পরিণত হয়েছে। গান্ধী বলে কিন্তু কোনো টাইটেল ভারতবর্ষে নেই, গান্ধী আছে, কিন্তু গান্ধী বলে কিছু নেই। কিন্তু অপভ্রংশ সেটাই চালু হয়ে গেছে, গান্ধী 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 চালু হয়ে গেছে। কিন্তু আপনি যদি বিভিন্ন কাগজপত্র দেখেন, সেখানে কিন্তু গান্ধী লেখা হয়, গয় চন্দ্রবিন্দু আঁকা, ধয় দীর্ঘই। আমি দুবার ভুল লিখব না,
কারণ বানান লেখার সময় কিন্তু আমি অত্যন্ত সতর্ক থাকি। আপনারাও সতর্কতা থাকতে পারেন। কি করে করবেন? যে বানানটা লেখার পর যদি আপনার মনে হয় একটু অচেনা, তাহলে একটু ঘুরিয়ে লিখুন, ঠিক চেনা বানানটা চোখের সামনে এসে পড়ে যাবে। আর কোনটার পরে দন্তের ন হবে, কোনটার পরে মধ্যের ন হবে, সেগুলো একটুখানি আপনি জেনে নেবেন। তো যাই হোক, আমি তখন লিখেছিলাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে হরিশ সালভে, যিনি কিংস কাউন্সিলের এখন সদস্য, এবং অভিষেক মনু সিংভি, চারজনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। আসলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা গিয়েছিলেন শেখ হাসিনার মনোভাব জানতে এবং তার শরীর সম্পর্কে। এমনিতেও যান, মাঝে মাঝেই যাওয়া আসা করেন, কারণ কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটা কিন্তু অটুট সম্পর্ক। সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে সেই সম্পর্কটি গড়ে ওঠে মুজিবুর রহমান থাকাকালীন। দীর্ঘদিন আমাদের এখানে শেখ হাসিনা আশ্রয়ে ছিলেন, 6 বছর না 8 বছর এখানে আশ্রয়ে ছিলেন। সেই সময়তে তখন থেকে কিন্তু সোনিয়া গান্ধীর ইন্দিরা গান্ধীর খুব কাছের মানুষ। তো যাই হোক, সে নিয়ে আমি অনেক কথা বলেছি। তারা তার মনোভাব জানতে গিয়েছিলেন, এবং সব থেকে খটকার বিষয়, এখানে কেন্দ্রের তরফে হরিশ সালভে, যিনি আমাদের এতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যিনি একজন পাকিস্তানে বন্দী আমাদের ভারতীয়, তার ফাঁসির আদেশ নিয়ে লড়াই করে যাচ্ছেন, এবং ফাঁসির আদেশ কিন্তু আটকে রেখে দিয়েছেন। কুলভূষণ যাদব বলে একজন ব্যক্তি, তাকে পাকিস্তান ইরানের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে ওইরকম চার্জে তাকে ঢুকিয়ে রেখে দিয়েছে ফাঁসির আদেশ দিয়ে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, কারণ ভারত ধমকেই রেখে দিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এখন মামলা চলছে, সেই মামলাকে উপেক্ষা করে যদি ফাঁসি দাও, তাহলে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন এই যে 2 জন আইনজীবী গেছিলেন, 2 জন আইনজীবী তারা অনেক দস্তাবেজ নিয়ে গিয়েছিলেন, এটুকু খবর আমি পেয়েছি। অভিষেক মনু সিংভি এবং হরিশ সালভে। আপনাদের মনে থাকতে পারে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন। সেই মামলাটির শুনানির দিন সম্ভবত এগিয়ে আসছে। সেই মামলাটির সঙ্গে এই 2 জন আইনজীবীর, একজন কংগ্রেসের অভিষেক মনু সিংভি এবং একজন ভারতবর্ষের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওই কিংস কাউন্সিলের সদস্য হরিশ সালভে, তারা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে লড়াই করতে পারেন, এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে অকাট্য প্রমাণ দিয়ে খারিজ করে দেবেন। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অর্ডারের বাইরে যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ সরকার, তাহলে অস্তিত্ব থাকবে না। সারা পৃথিবী মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়। সেখানে বাংলাদেশ যদি না মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়, যে এই সরকার অবৈধ, বৈধ প্রধানমন্ত্রী তিনি এখন গিয়ে ক্ষমতা নেবেন, যদি এই রায় বেরোয়, তাহলে ভারতবর্ষ তার 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আই মে বি রং, মে বি রাইট। নইলে পরে এই আইনজীবীরা যাবেন কেন? তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডেটটা এগিয়ে আসছে, শুনানির ডেটটা এগিয়ে আসছে। দুটোকে আপনি এক করুন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের বিরোধী দলনেতারা তারা গেছেন কেন? এক করুন মনোভাবটা জানতে, এবং ভারতবর্ষের হয়ে এরা রিপ্রেজেন্ট করবে
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। সত্যি কি হয়েছে না হয়েছে সেটা জানতে আমাদের সময় লাগবে। আমি কখনোই দাবি করব না যে আমি পুরোটা জানি। কাল বহু রাত অব্দি আমি জেগেছিলাম যে কিছু খবর যদি পাই, কিন্তু কোনো পক্ষ থেকে কোনো রকম খবর আমার কাছে আজ অব্দি এসে মানে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন দুপুর 3:30 আমি যখন রেকর্ডটা করছি। ফলে আমাদের এখন এইটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে, ভবিষ্যতে যদি এই সম্পর্কে কোনো খবর পাই তাহলে পরে নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এটা জানবেন যে এই যে 4 দেখা করেছে, 4-5 জন দেখা করেছেন, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা যে মামলাটি করেছিলেন সেই মামলাটির তারিখ কিন্তু এগিয়ে আসছে। সেই মামলার সঙ্গে এই আইনজীবীদের এবং রাহুল প্রিয়াঙ্কার ওনার সঙ্গে দেখা করার একটা যোগসূত্র আছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ভারতবর্ষ আর দেরি করবে না, ভারতবর্ষ তাড়াতাড়ি শেখ হাসিনাকে তার দেশে ফেরাতে চায়। আর যেহেতু আমাদের তারেক রহমান ইউনূসের ছাড়া জুতোয় পা গলিয়ে এখন চলছেন, পাকিস্তানের সঙ্গে ভালো রকম দহরম বহরম করছেন, এবং খলিলুর রহমান তিনি তুর্কিকে 3 বার ঘুরে এলেন, ফলে আর ভরসার জায়গা নেই। যারা ক্ষমতায় বসাতে পারে তারা ক্ষমতা থেকে উৎখাত করতে পারে। ফলে একটা গভীর কিছু হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে সেটা সামনে আপনারা বুঝতে পারবেন। আমি এ বিষয়ে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করে নিজেকে বিতর্কের মধ্যে জড়াবো না। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের নামি দামি মানুষদের নিয়ে, বিশেষ করে যারা ফেসবুকে কিংবা অন্যভাবে প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে মধ্যাহ্ন ভোজন করছেন। এটাকে আমি প্রশংসার দৃষ্টিতে দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের অনেক কাজ করেছেন, কিন্তু তিনি যেটা করেছেন ওগুলা দাতব্য। উনি আহমদ শরীফকে টাকা দিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারকে টাকা দিয়েছেন, এগুলা সব বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিল। কিন্তু আমাদের সমাজে পাকিস্তানি সেকুলারদের দৌরাত্বের কারণে নাগরিক সমাজ নামে পাকিস্তানি সেকুলাররা রাষ্ট্রে বাসা গেড়ে বসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ভালো গুণ মানুষের কাছে পৌঁছায় না, অন্তত আপনার প্রচার প্রচারণার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু তারেক রহমানই এগিয়ে থাকছেন। যা হোক, আজকের আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয় হলো তারেক রহমান সাহেব এই মধ্যাহ্ন ভোজন করতে গিয়ে একজন আবু সাইদ বর্তমানে বেশ আলোচনায় চলে এসেছেন। তিনি অত্যন্ত নামী মানুষ, অধ্যাপক আবু সাইদ, আব্দুল্লাহ আবু সাইদ। আমি তার নামটা আমার এই ভিডিওতে ইচ্ছে করে রংপুরের যে আত্মঘাতী জঙ্গি তার নামের মতো করে বানান করলাম। তো এই আবু সাইদ একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই ধরনের নামি দামি প্রতিষ্ঠান আমাদের মূলধারার প্রকৃত খাঁটি সমর্থক বুদ্ধিজীবী বলুন বা সংগঠক বলুন, তারা যে করতে পারেননি সেটা আমাদের ভাবতে হবে। এবং ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন মানুষকে দিয়ে গড়ে তুলতে হবে, এবং রাষ্ট্রের আনুকূল্য এখানে যতটা দরকার সেটা দিতে হবে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী নওফেল যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু উনি কোনো ধরনের আপনার মিথ্যা কথা বলেননি, সেখানে পুরো সত্যটা উঠে এসেছে। কিন্তু সেটাকে আবার আক্রমণ করেছে আনিসুল হক তুষার নামে এই ধরনের কিছু পাকিস্তানি সেকুলার। এই পাকিস্তানি সেকুলারগুলো দেখেন ওই আবু সাইদ নামক পাকিস্তানি সেকুলারকে কিন্তু সমর্থন করে মানুষের সহানুভূতিটা পাচ্ছে। আরো কিছু সেকুলার দেখলাম, পাকিস্তানি সেকুলার, এই 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 জগৎটাকেই আপনার মহিমান্বিত করছে। অর্থাৎ আবু সাইদ দের সপক্ষে অনেক লোক চলে আসে, কিন্তু নফেলের সপক্ষে তেমন সমাজের যাদের প্রচার প্রপাগান্ডা ফেসবুক পোস্ট বেশি মানুষ পড়ে, তারা সেইভাবে সুযোগ করতে পারছেন না। এইটা কিন্তু আমাদের
মূলধারার জন্য একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটা আমরা যেন অচিরেই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আমরা যেন আমাদের এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এখন আসুন এই আব্দুল্লাহ আবু সাইদ সম্পর্কে। এই আব্দুল্লাহ আবু সাইদরা যারা, এরা এই পাকিস্তানি সেকুলার যে লোকগুলা সমাজে বিখ্যাত হয়ে গেছে, এরা দেখবেন এরা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদের কাজকর্ম করে, এরা এদের প্রভাব বিস্তার করে, এবং এরা বিভিন্ন কৌশল জানে, এরা দক্ষ। কিন্তু এই লোকগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পক্ষে কোনো ধরনের ভূমিকা কিন্তু তাদের নাই। আপনি আবু সাইদকে বলতে পারেন, সিরাজুল ইসলাম চৌধুরীকে বলতে পারেন, এরকম অনেক আছে। আমরা এদের সবাইকে চিনি। এদের সবার গুরু ছিল ওই বদরুদ্দিন উমর। এই বদরুদ্দিন উমর থেকে আবু সাইদ পর্যন্ত, আবু সাইদ কেন, আনিসুল হক পর্যন্ত, কিংবা তুষার পর্যন্ত, এই লোকগুলা এক একটা নিজেকে বঙ্গবন্ধু মনে করে, যে এদেরকে এরা বঙ্গবন্ধুর সমান, এরা সম্মান পাওয়ার যোগ্য। এই জন্য এদের কথায় কিন্তু বঙ্গবন্ধু আসে না। হ্যাঁ, আনিসুল হক, তুষার এরা নিচের দিকে আসে বলে আসে, কিন্তু আবু সাইদ, সিরাজুল চৌধুরী এরা কিন্তু আবার বঙ্গবন্ধুকেই নিজের প্রতিপক্ষ মনে করে। কি দুঃখজনক বিষয় না? বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হতে চায় আবু সাইদ, সিরাজুল ইসলাম চৌধুরী। সেই প্রতিহিংসায় এরা কিন্তু জ্বলে পড়ে মরে। এর মূল কারণ কিন্তু হলো রাজনৈতিক, এবং এরা সবাই পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল, এরা সবাই দেশভাগ হয়েছিল হিন্দু মুসলমান এই ভিত্তিতে দেশভাগ হওয়াতে এরা যে আপনার সংকীর্ণতার কারণে যেই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষে আক্রান্ত হয়েছে, সেটা তারা কিন্তু আজীবন পুষে রেখেছে। এবং এটাই আমরা দেখি যে সমাজে অসংখ্য মানুষ নানানভাবে সেকুলার মনে হলো, এরা কিন্তু পাকিস্তান প্রীতিটা কোনোভাবেই কিন্তু এরা দমন করতে পারে না। আবু সাইদেরও সেই পাকিস্তান প্রীতি, সিরাজুল ইসলাম চৌধুরীরও সেই পাকিস্তান প্রীতি, বদরুদ্দিন উমরেরও সেই পাকিস্তান প্রীতি, নুরুল কবিরেরও সেই পাকিস্তান প্রীতি, তুষার, আনিসুল হক, এরা সবাই কিন্তু, এরা লুকিয়ে রাখলেও, এরা এখন সুযোগ পেয়ে আওয়ামী লীগের নেতাদের উপর চোটপাট নিলেও, এরা কিন্তু সবাই পাকিস্তান প্রীতিতে আক্রান্ত। এর কারণ হলো এদের ভেতর কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়িয়ে আছে। এই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা এরা লালন করছে, এবং সহজে নওফেলকে এখন আক্রমণ করছে। আমি নওফেলকে দেখলাম যে তুষার খুব আক্রমণাত্মক একটা ফেসবুক পোস্ট দিয়েছে, কিন্তু আসল কথা হলো কি জানেন? আসল কথা হলো 24-এর জঙ্গি উত্থানের পরে এবং ইউনূস এবং তার পরবর্তীতে বিএনপি সরকারের এই দেশ শাসনে আপনার যে 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 ধরনের নাকে মুখে উঠছে ওদের দেশ শাসন, যে কত কঠিন। হ্যাঁ, শেখ হাসিনার কাজ কি কঠিন কাজ করেছেন, এইটা যখন বাংলাদেশের মানুষ জেনে যাচ্ছে, এই পাকিস্তানি সেকুলার এরা কিন্তু ভবিষ্যতে আপনার অনেক দুর্বল হয়ে যাবে। এরা আবার কেউ বঙ্গবন্ধুর নাম নিবে, কেউ বঙ্গবন্ধুর নামে কবিতা লিখবে, গল্প লিখবে, কেউ বই লিখবে, কিন্তু আসলে পাকিস্তানি সেকুলারদের কোনোভাবেই বাংলাদেশের সমাজে জায়গা দেয়া যাবে না। হ্যাঁ, আমরা মূলধারা অনেক কিছু করতে পারিনি, আবার অনেক কিছু করেছি। আমরা কিন্তু নতুন করে সবকিছু করব, কিন্তু কোনো ভালো কিছু আমরা পাকিস্তানি মুসলমানদের কাছ থেকে চাই না। পাকিস্তানি মুসলমানদেরকে সোজা কথা পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধের চেতনা এবং ৭১-এর চেতনা, ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু জাতির পিতা, এগুলো আপনার যিনি শ্রদ্ধা ভরে গ্রহণ করতে পারবেন না, তাকে আমরা পাকিস্তানি সেকুলার হিসাবে কিন্তু আপনার চিহ্নিত করব। এবং সকল পাকিস্তানি সেকুলারকে আমরা লাহোর, করাচি, ইসলামাবাদ, এই সব জায়গায়, পাকিস্তানে তো বুদ্ধিজীবীর অভাব আছে, সেই সব জায়গায় আমরা কিন্তু এদেরকে পাঠিয়ে দেব। এইটার বিকল্প কিচ্ছু নাই। কারণ হলো এই রাষ্ট্রটাকে নাগরিক সমাজ নামে এই যে এবং নাগরিক সমাজ, বুদ্ধিজীবী বা আবু সাইদ, এরা কিন্তু দেখেন, বা প্রথম আলো, ডেইলি স্টার, এরা কিন্তু সমাজে প্রভাব বিস্তার করে, প্রপাগান্ডা ছড়িয়ে কিন্তু এই আমাদের এই ইউনূসের মতো একটা বিধ্বংসী সরকারকে ডেকে নিয়ে এসে 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। জঙ্গি উত্থান কারা ঘটিয়েছে? বেশিরভাগই কিন্তু নাস্তিক। এই নাস্তিকগুলা আর মুক্তিযুদ্ধের পক্ষে যেসব নাস্তিক আছে, তাদের মধ্যে একটা পার্থক্য হলো যে এই নাস্তিকগুলো আপনার নবী মোহাম্মদ
এবং ইসলামকে পর্দার আড়ালে গালি দেয়। আর মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকগুলো এরা এতটাই বেকুব যে এরা প্রকাশ্যে এই ইসলামের সমালোচনা করে। সেটা করতে গিয়ে আমরা কিন্তু আমরা মানে আমরা যারা মূলধারার পক্ষে আছি, রাষ্ট্র ক্ষমতা আমাদের ছিল, আমরা কিন্তু পাকিস্তানি নাস্তিকগুলাকে কোনোভাবে শায়েস্তা করিনি। আমরা করেছি কি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মুক্ত চিন্তার নাস্তিক টাস্তিক বলে তাদেরকে কিন্তু আমরা রাষ্ট্র থেকে বিদায় করে দিয়েছি। ফলে পাকিস্তানি সেকুলার নাস্তিক এরা রাষ্ট্রে এমনভাবে গেড়ে বসেছে, এরা ঢাকা শহরে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে সারাক্ষণ কিন্তু শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরুদ্ধে গীবত করে গেছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে গেছে, যার কারণে মানুষ 2024 সালে অনেকটা আপনার যেটা ইংরেজিতে বলে সিডিউসড হয়ে কিছু মানুষ রাস্তায় নেমেছে, কিছু মানুষ দূরের থেকে এগুলা প্রত্যক্ষ করেছে এবং নানান ধরনের মিথ্যা কথা বলে শেখ হাসিনার সরকারকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে কাকে আনলো? ইউনূস। তারপরে আসলেন তারেক রহমান। কিন্তু তারা কি করছেন? তারা আজকে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছেন? এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইউনূস বলুন, তারেক রহমান বলুন, তারা ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শৃঙ্খলে আবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংস করে দিল। দেশের আজকে কিন্তু কোনো ধরনের ভবিষ্যৎ নাই। এই দেশকে আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এসে উদ্ধার না করা পর্যন্ত এই দেশ আজকে যেভাবে পেছনে চলে যাচ্ছে, মানুষের আশা ভরসা আকাঙ্ক্ষা এবং মানুষের নিত্যদিনের কষ্ট, লোডশেডিং এর কষ্ট, দ্রব্যমূল্যের কষ্ট, রাস্তাঘাট ভেঙে যাওয়ার কষ্ট, কত কষ্ট যে এখন চোখের সামনে আসছে, সেগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকবে। এবং এই যে কষ্ট থেকে স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশকে উদ্ধার করতে পারার ব্যর্থতাই হলো মুক্তিযুদ্ধের পক্ষের মূল ধারার জন্য বড় শক্তি। এবং এদের ব্যর্থতা থেকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় চলে আসবে। ক্ষমতায় চলে আসার পর যাতে আমরা অতীতের ভুলগুলি আর না করি, আমরা যেন সঠিকভাবে রাষ্ট্রটা চালাই, সেদিকে মনোযোগ দিয়ে এখনই আমাদের সবকিছু কিন্তু পাকাপোক্ত করে ফেলা উচিত। এই পাকাপোক্ত সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সিদ্ধান্ত অবশ্যই হতে হবে যে পাকিস্তানি সেকুলার সে কত বড় শিক্ষিত, কত বড় সেকুলার, কত বড় নামজাদা, কত বড় সংগঠক, এগুলো আমরা কিন্তু দেখব না। আমরা এদের সবাইকে লাহোরে, আপনার হয় করাচিতে না হয় লাহোরে কিন্তু আমরা এদেরকে স্থানান্তর করব। এবং এখন দেখবেন ফেসবুক খুললেই দেখা যায় যে কত যোগ্য লোক আছে, হ্যাঁ তরুণ হতে পারে কিন্তু যাদের আদর্শে কোনো ঘাটতি নাই, এদেরকে দিয়ে আমরা এদের অভাব পূরণ করব এবং পুরো সেটটাকে বদলে ফেলা ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের পাকিস্তান পন্থা এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে প্রতিশোধ নেওয়ার যে বারবার ঘটনা ঘটে, যেটা 2024-এ ঘটেছে, 1971 সালে 75 সালে ঘটেছে, সেটা কিন্তু বারবার ফিরে আসবে। সবাইকে এই জায়গাটায় খুব সাবধানে আপনার এটাকে আপনার সাবধানে এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে, এই যে পাকিস্তান সেকুলার শ্রেণী বাংলাদেশেও তাদের বুদ্ধিবৃত্তিক দৌরাত্ম্য বজায় রাখবে, সেটা আমরা কিছুতেই আর সহ্য করব না। এদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী বলুন, সাহিত্যিক বলুন, কবি বলুন, আবু সাইদ বলুন, সব বাংলাদেশের পক্ষের বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষের দিয়ে আমরা পাকিস্তানিগুলোকে প্রতিস্থাপিত করব।